হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় সিভিল পার্টের প্রশ্ন ধরাটা কিন্তু সব থেকে বেশি কঠিন। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু আপনার অনেকগুলো আপিলযোগ্য আদেশ কিন্তু মনে রাখতে হবে। ধারা 104-এ 3টা আপিলযোগ্য আদেশ আছে এবং অর্ডার 43 বিধি 1-এ প্রায় 25টা মতো আপিলযোগ্য আদেশ আছে। তার মানে আপনাকে কিন্তু সব মিলিয়ে প্রায় 28 থেকে 30টা মতো আপিলযোগ্য আদেশ কিন্তু মনে রাখতে হবে। তো এই আপিলযোগ্য আদেশগুলো যদি আপনি ভালোভাবে মনে রাখতে না পারেন তখন কিন্তু আপনি প্রশ্ন পড়ে বুঝতে পারবেন না যে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি আপনাকে রিভিশনের ড্রাফটিং করতে হবে। তা আমাদের আজকের এই ক্লাসটা কিন্তু অনেক বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে আমরা পুরো অ্যাপিলেবল অর্ডার যতগুলো আছে সবগুলো একেবারে খুব সুন্দর করে সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, সিভিল পার্টে যে প্রশ্ন, সেই প্রশ্ন বুঝতে গেলে আপনাকে আদালতের রায়টা বুঝতে হবে। আমাদের যে প্রশ্নটা থাকবে পরীক্ষায় সেই প্রশ্নটা কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন থাকবে এবং ওই প্রবলেমেটিক কোশ্চেনের মধ্যে কিন্তু একটা জায়গায় কিন্তু নিম্ন আদালতের রায়ের বিষয়টা উল্লেখ আছে। তো এই নিম্ন আদালত যখন রায় দিবে তখন আমাদেরকে বুঝতে হবে যে ডিক্রি দিয়েছে নাকি অ্যাপিলেবল অর্ডার দিয়েছে নাকি নন অ্যাপিলেবল অর্ডার দিয়েছে। এইটা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা ওই প্রশ্নটা কিন্তু ধরতে পারবো, আমরা বুঝতে পারবো যে আমাদেরকে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি রিভিশনের ড্রাফটিং করতে হবে। তা আমি আজকে যতগুলো আপিলযোগ্য আদেশ আছে এইগুলো বিস্তারিত আলোচনা করব এবং এইগুলো আলোচনা করার পরে আমি আপনাদেরকে সিভিল পার্টের প্রশ্ন কিভাবে আপনারা সহজে ফাইন্ড আউট করবেন যে আপিল হবে নাকি রিভিশন হবে, আপনাকে কি আপিলের ড্রাফটিং করতে হবে নাকি রিভিশনের ড্রাফটিং করতে হবে, সেটা আমি বিগত সালের প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আপনাদেরকে ধরাই দিব যে খুব সংক্ষেপে কিন্তু চাইলে ধরা যাবে। কিন্তু এই ধরার টেকনিকটা কি, এটা ধরতে গেলে আপনাকে কিন্তু আপিলযোগ্য আদেশগুলো কিন্তু মাথার মধ্যে থাকতে হবে এবং যে 4টা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না, রিভিশন দায়ের করতে হয়, সেইগুলো কিন্তু মাথার মধ্যে থাকতে হবে। তা আমি আমার আলোচনাতে চলে যাব। আমরা আদালতের যে রায়, সেই রায়টাকে 2টা পার্টে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ডিক্রি এবং আর একটা হচ্ছে কি আপনার আদেশ। তা আমি প্রথমে ডিক্রি আলোচনা করব। আপনি যখন প্রশ্নটা পড়বেন, পড়ার পর দেখবেন যে আদালত ডিক্রি দিছে, তাহলে আপনাকে সাধারণত কি করতে হবে, আপিল দায়ের করতে হবে। কিন্তু 4টা ডিক্রি আপনাকে মাথার মধ্যে রাখতে হবে যে এই 4টা ডিক্রির বিরুদ্ধে কিন্তু আপনি আপিল দায়ের করতে পারবেন না। এই 4টা ডিক্রির ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। চলুন দেখে নিই যে এই 4টা ডিক্রি কোনটা কোনটা। নাম্বার 1 হচ্ছে এসআর অ্যাক্টের সেকশন 9-এর অধীনে কোনো ডিক্রি যদি আদালত দেয়, তার মানে কাউকে যদি বেদখল করা হয় জোরপূর্বক আইনের বাইরে গিয়ে, তখন ওই ব্যক্তি দখল পুনরুদ্ধার করার জন্য যে মামলাটা করবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী, ওই মামলাতে যদি আদালত কোনো ডিক্রি দেয় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে কিন্তু রিভিশন ফাইল করতে হবে, সেই ডিক্রির বিরুদ্ধে কিন্তু আপিল করা যাবে না। তারপরে আসি আমরা আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে কিন্তু আমাদেরকে রিভিশন ফাইল করতে হবে, আপিল করা যাবে না। তারপর আসি আমরা ক্ষুদ্র বিষয়ক আদালতের ডিক্রি। এই ক্ষুদ্র বিষয়ক আদালতের ডিক্রির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু রিভিশন ফাইল করতে হবে, আপিল করা যাবে না। আর সর্বশেষ আমি যেটা বলবো, এটা কিন্তু অনেকেই ভুল করেন, এটা হচ্ছে আপিল আদালত প্রদত্ত কোনো ডিক্রি। তার মানে অ্যাপিলেট কোর্ট যদি কোনো ডিক্রি দেয়, অ্যাপিলেট কোর্ট যদি কোনো ডিক্রি দেয় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু রিভিশন ফাইল করতে হবে, আপিল কিন্তু আপনি করতে পারবেন না। তো এই 4টা ডিক্রি কিন্তু মনে রাখা খুবই সহজ, কিন্তু আসল সমস্যা কোন জায়গায় হয়ে যায়, আসল সমস্যা হয়ে যায় যখন আমরা অ্যাপিলেবল অর্ডারগুলো মনে রাখার চেষ্টা করি। কারণ অর্ডার 43 রুল 1-এ প্রায় 25 থেকে 28টা মতো অ্যাপিলেবল অর্ডার আছে। অন্যদিকে ধারা 104-এও কিন্তু প্রায় 3টা অ্যাপিলেবল অর্ডার আছে। তাহলে সব মিলে কিন্তু 28 থেকে 30টা মতো অ্যাপিলেবল অর্ডার আমাদেরকে কিন্তু কি করতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে। তা আমার আজকের যে ক্লাস, এই ক্লাসের মূল আকর্ষণ হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে সবগুলো, আবারও বলতেছি, সবগুলো অ্যাপিলেবল অর্ডার আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাবো, সুন্দর করে বুঝাবো। তাহলে আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমার আলোচনাতে চলে যাচ্ছি। দেখেন, আমরা প্রথমে দেওয়ানি কার্যবিধির 107 ধারাটা আলোচনা করব। দেওয়ানি কার্যবিধির 104 ধারাতে 3টা অ্যাপিলেবল অর্ডারের কথা বলা আছে।
আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বলতেছি। প্রথমে আমি বলবো 35-এর ক অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো ব্যক্তি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর মামলা করে, তখন আদালত যে ব্যক্তি মামলা করছে, তার মানে যে ব্যক্তি ওই মিথ্যা মামলা করছে, তুচ্ছ মামলা করছে বা বিরক্তিকর মামলা করছে, আদালত ওই ব্যক্তিকে যদি কোনো ক্ষতিপূরণের আদেশ দেয়, তাহলে ওই ব্যক্তি তখন সেই ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে কি করতে পারবে? আপিল দায়ের করতে পারবে। কারণ কি? ওই ক্ষতিপূরণের আদেশ হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ, এটা ধারা 104-এ বলে দিছে। তারপরে আমরা দেখি, দেখেন ধারা 104-এর যে দ্বিতীয় পয়েন্ট, সেই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে 95 ধারা অনুযায়ী যৌক্তিক কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে গ্রেপ্তার করিয়ে দেয়, অথবা একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি ক্রয় করে, তাহলে যে ব্যক্তি যৌক্তিক কারণ ছাড়া আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করাই দিচ্ছে বা সম্পত্তি ক্রয় করাচ্ছে, নিম্ন আদালত যদি ওই ব্যক্তিকে কোনো ক্ষতিপূরণের আদেশ দেয়, তাহলে সেই ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে। তার কারণ হচ্ছে যে এটাও একটা আপিলযোগ্য আদেশ। তারপরে আসি আমরা দেওয়ানি কার্যবিধি অনুযায়ী জরিমানার আদেশ। তারপর হচ্ছে আপনার বলতেছে এখানে যে দেওয়ানি কারাবাসে আটকের যে আদেশ, গ্রেপ্তারি পরোয়ানার যে আদেশ, এইটা কিন্তু কি? আপিলযোগ্য আদেশ। তাহলে আমাদের যে 104 ধারার 3 নম্বর পয়েন্ট কি? জরিমানা, গ্রেপ্তারি পরোয়ানা ও দেওয়ানি কারাবাসে আটকের যে আদেশটা, সেটা হচ্ছে আপিলযোগ্য আদেশ। ওই আদেশের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু আপিল দায়ের করতে হবে। তাহলে আমরা এখন চলে যাব অর্ডার 43 রুল 1। এই অর্ডার 43 রুল 1-এ অসংখ্য আপিলযোগ্য আদেশের কথা বলা আছে। আপনি যখন হাইকোর্টের পরীক্ষা দিবেন এবং এই পরীক্ষায় সিভিল পার্টের প্রশ্নটা আপনি যখন পড়বেন, তখন আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে ট্রায়াল কোর্ট ডিক্রি দিচ্ছে কিনা। ডিক্রি দিলে দেখতে হবে ওই 4টা ডিক্রির মধ্যে পড়ছে কিনা। আর যদি ট্রায়াল কোর্ট অর্ডার দেয়, তখন কিন্তু আমাদেরকে খুঁজতে হবে যে ট্রায়াল কোর্টের ওই অর্ডারটা অর্ডার 43 রুল 1 এবং ধারা 104-এ যে আপিলেবল অর্ডারগুলো আছে সেটার মধ্যে পড়েছে কিনা। যদি পড়ে তাহলে হচ্ছে আমরা আপিলের ড্রাফটিং করব, যদি না পড়ে তাহলে হচ্ছে আমরা কি করব? রিভিশনের ড্রাফটিং করব। আজকের এই লেকচারের সেকেন্ড পার্টে আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ করে দেখাবো যে একেবারেই পুরো প্রশ্ন না পড়ে প্রশ্নের যে চুম্বক অংশ আছে, তার মানে নিম্ন আদালতের যে রায় আছে, ওই রায়টা যদি আপনি বোঝেন এবং এই আপিলযোগ্য আদেশগুলো যদি আপনার মনে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই সিভিল পার্টের প্রশ্নটা কিন্তু ধরতে পারবেন। তাহলে সিভিল পার্টের প্রশ্ন সহজে ধরতে গেলে আমাদেরকে সবথেকে যে জায়গায় গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে অর্ডার 43 রুল 1-এ যে আপিলযোগ্য আদেশগুলো আছে সেগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমি এক একটা করে এখন অর্ডার 43 রুল 1-এর যে আপিলযোগ্য আদেশগুলো আছে সেগুলো আমি এখন বলবো। প্রথমে আমি যেটা বলবো দেখেন, সেটা হচ্ছে কি, আমি সিরিয়াল বাই বলতেছি, একদম সিরিয়াল বাই। ঠিক আছে, দেখেন আমি একদম আদেশ বিধি ধরে ধরে সিরিয়াল বাই বলতেছি এবং এটার সাথে আমি আপনাদেরকে উদাহরণও দিব যাতে করে আপনার মাথার মধ্যে পুরোটা ঢুকে যায়। খেয়াল করেন একটু। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আরজি ফেরতের আদেশ। আপনারা খুব ভালো করে জানেন যে আরজি ফেরতের আদেশটা কি। তাই আরজি ফেরতের আদেশ কিন্তু একটা আপিলযোগ্য আদেশ, এটার বিরুদ্ধে কিন্তু আপিল দায়ের করতে হবে। তারপর আমি একটু ক্লিয়ার করি যে আরজি ফেরতের আদেশটা কি। দেখেন, নিম্ন আদালত কিন্তু 2টা গ্রাউন্ডে আরজি ফেরত দেয়। একটা হচ্ছে যে আপনার যদি পিকুইনারি জুরিসডিকশনগত কোনো ভুল থাকে অথবা টেরিটোরিয়াল জুরিসডিকশনগত কোনো ভুল থাকে, তাহলে নিম্ন আদালত কি করবে? আপনার আরজিটা ফেরতের একটা আদেশ দিবে। এখন নিম্ন আদালত যখন আরজি ফেরতের আদেশ দিবে, তখন ওই আরজি ফেরতের আদেশের বিরুদ্ধে আপনার প্রতিকার কি? আপনার প্রতিকার হচ্ছে আপনাকে আপিল দায়ের করতে হবে। এটা হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ। আচ্ছা, আমি এরপরে 2 নম্বর পয়েন্টে চলে যাব। 2 নম্বর যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে বলতেছে দেখেন যে আপনার আদেশ 8 বিধি 10 অনুযায়ী, আবারও বলতেছি আমি আপনাদেরকে একদম আদেশ বিধি উল্লেখ করে বলবো যাতে করে প্রথমটার আদেশটা কি ছিল? আদেশ 7 বিধি 10 অনুযায়ী আরজি ফেরতের আদেশ। ঠিক আছে, প্রথমটা কি ছিল আমি আবার একটু বলে দিই। প্রথমটা ছিল হচ্ছে আদেশ 7 বিধি 10 অনুযায়ী আরজি ফেরতের আদেশ, সেটা হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ, সেটার বিরুদ্ধে আমরা আপিল করব। এখন আমি 2 নম্বর যেটা সেটা বলতেছি দেখেন, আদেশ 8 বিধি 10 অনুযায়ী, আদেশ 8 বিধি 10 অনুযায়ী যদি এরকম হয় যে কোনো পক্ষকে অতিরিক্ত লিখিত জবাব দিতে বলা হয়েছে এবং ওই পক্ষ যদি অতিরিক্ত লিখিত জবাব দিতে ব্যর্থ হয়, তখন আদালত যে
আদেশটা দিবে সেই আদেশটাও কিন্তু আপনার আপিলযোগ্য আদেশ, সেটার বিরুদ্ধে কিন্তু আপিল দায়ের করতে হবে। দেখেন উদাহরণ দিচ্ছি, রহিম নামের একজন বিবাদী, সে প্রথমে একটা রিটেন স্টেটমেন্ট দিছে, বাট আদালত তার রিটেন স্টেটমেন্টে সন্তুষ্ট না। আদালত তাকে বলল কি যে অতিরিক্ত একটা লিখিত জবাব তুমি সাবমিট করো। সে ওই অতিরিক্ত লিখিত জবাব সাবমিট করতে পারলো না। তখন আদালত ৮ আদেশের ১০ বিধি অনুযায়ী ওই রহিমের বিরুদ্ধে একটা কি করলো, রায় দিল, আদেশ দিল। কি কারণে রায় দিছে, কি কারণে আদেশ দিছে? অতিরিক্ত লিখিত জবাব দিতে সে ব্যর্থ হয়েছে। তাহলে এই যে রায় এবং আদেশ রহিমের বিরুদ্ধে আদালত দিল, সেটা কিন্তু একটা কি হবে, সেটা কিন্তু একটা আপিলযোগ্য আদেশ হবে এবং এটার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, আপিল দায়ের করতে হবে। এরপরে আসি, দেখেন এরপর আমি যেটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ৯ আদেশের ৯ বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজের আদেশ রদ করার যে আবেদন, সেই আবেদন যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে সেটাও একটা আপিলযোগ্য আদেশ, সেটার বিরুদ্ধেও কিন্তু আপিল দায়ের করতে হবে। খেয়াল করেন, ৯ আদেশের ৯ বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজের যে আদেশ, সেটাকে রদ করার জন্য যদি কোনো আবেদন করা হয় এবং এই মোকদ্দমা খারিজের আদেশ রদ করার জন্য যে আবেদন, সেই রদ করার আবেদন যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে সেটা কিন্তু একটা আপিলযোগ্য আদেশ, সেটার বিরুদ্ধে কিন্তু কি করতে হবে, আপিল দায়ের করতে হবে। তো আমি এটা একটু বুঝাই বলি। অর্ডার 9টা কিন্তু একটু কঠিন, আমি বুঝাই বলতেছি। দেখেন অর্ডার 9-এর রুল 8-এ কি বলছে সেটা একটু বুঝে আসি। রুল 8-এ বলছে যে আপনার বাদী হচ্ছে অনুপস্থিত, বিবাদী উপস্থিত। যখন বাদী অনুপস্থিত হবে এবং বিবাদী উপস্থিত হবে তখন আদালত কি করবে, আদালত হচ্ছে ওই মোকদ্দমাটাকে খারিজ করে দিবে। আদালত যখন মোকদ্দমা খারিজ করে দিবে তখন বাদীর যে প্রতিকার, সেই প্রতিকার হচ্ছে বাদী অর্ডার 9 রুল 9 অনুযায়ী ওই মোকদ্দমা খারিজের যে আদেশ, সেটাকে রদ করার জন্য একটা আবেদন করতে পারবে। এবং বাদী যে মোকদ্দমা খারিজের আদেশটাকে রদ করার জন্য যে আবেদন করছে, ওই আবেদন যদি প্রত্যাখ্যান হয় তখন কিন্তু সেটা কি হবে, সেটা হবে একটা আপিলযোগ্য আদেশ এবং সেই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল দায়ের করতে হবে। ঠিক একইভাবে পরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে বলতেছে, দেখেন অর্ডার 9 রুল 13 অনুযায়ী একতরফা ডিক্রি রদ করার যে আবেদন, সেটা যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে সেই একতরফা ডিক্রি রদের আবেদন প্রত্যাখ্যাত হলে সেটার বিরুদ্ধে কিন্তু কি হবে, সেটার বিরুদ্ধে কিন্তু আপিল দায়ের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম অর্ডার 9 রুল 9 অনুযায়ী মোকদ্দমা খারিজের যে আদেশ, সেটা রদের যে আবেদন, সেটা প্রত্যাখ্যান করা হলে সেটা অ্যাপিলেবল অর্ডার। এখন আমরা কি দেখতেছি, এখন আমরা দেখতেছি অর্ডার 9 রুল 13 অনুযায়ী একতরফা ডিক্রিটাকে রদ করার যে মিসসেলেনিয়াস কেস, সেটা যদি রিজেক্ট হয় বা প্রত্যাখ্যান করা হয় তাহলে সেটাও কিন্তু কি, সেটাও কিন্তু অ্যাপিলেবল অর্ডার। আরো সহজ করে বুঝাই, দেখেন অর্ডার 9-এ এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সেখানে কি বলা হয়েছে, যদি বাদী উপস্থিত থাকে এবং বিবাদী যদি অনুপস্থিত থাকে, আবারও খেয়াল করেন, বাদী উপস্থিত বিবাদী অনুপস্থিত, আদালত কি করবে, একতরফা ডিক্রি দিবে। আদালত যখন একতরফা ডিক্রি দিবে তখন বিবাদী কি করবে, অর্ডার 9 রুল 13 অনুযায়ী সেই একতরফা ডিক্রিটাকে রদ করার জন্য একটা সানি মোকদ্দমা দায়ের করবে বা আবেদন করবে। ওই একতরফা ডিক্রি রদের আবেদন যদি প্রত্যাখ্যান করা হয়, নামঞ্জুর করা হয়, রিজেক্ট করা হয়, যে নামেই ডাকি না কেন, সেটা কিন্তু কি হবে, একটা আপিলযোগ্য আদেশ হবে এবং সেটার বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে। এর পরের পয়েন্টটা আমরা যাব। এর পরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কি, সেই পয়েন্টটা হচ্ছে যে আদেশ 10 বিধি 4। আদেশ 10 বিধি 4 অনুযায়ী যদি আইনজীবী কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তখন আদালত যে আদেশ দেবে সেই আদেশটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। আমি একটু সংক্ষেপে বুঝাই। দেখেন অনেক সময় কিন্তু পক্ষগণ আদালতে হাজির হতে পারে না, আইনজীবী কিন্তু পক্ষগণের হয়ে আদালতে হাজিরা দেয়। তা যখন কোনো একজন আইনজীবী তার পক্ষগণের অন বিহাফ অফ হিজ পার্টিস, সে যখন কি করবে, সে যখন আদালতে উপস্থিত হবে, পক্ষগণ উপস্থিত নাই, আইনজীবী উপস্থিত হয়েছে পক্ষগণের পক্ষে। তো এরকম ক্ষেত্রে আদালত যদি তাকে কি করে, আদালত যদি তাকে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করে এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার পরে ওই ব্যক্তি যদি সেই প্রশ্নের উত্তর দিতে না পারে, তখন কিন্তু আদালত কি করবে, আদালত কিন্তু ওই পক্ষকে হাজির হওয়ার জন্য আদেশ দান করবে
এবং ওই পক্ষ যদি তখন হাজির না হয়, তখন আদালত যে আদেশটা দিবে সেই আদেশের বিরুদ্ধে আপনাদেরকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, 10 আদেশের 4 বিধি অনুযায়ী যদি আদালত কোনো আদেশ দান করে, তাহলে সেই আদেশের বিরুদ্ধে আমাদেরকে আপিল দায়ের করতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে 11 আদেশের 21 বিধি। 11 আদেশের 21 বিধিতে কি বলছে দেখেন। 11 আদেশের 21 বিধিতে বলতেছে যে আদালত যদি কোনো ব্যক্তিকে কোনো দলিল হাজির করার জন্য আদেশ দান করে এবং ওই ব্যক্তি যদি সেই দলিল হাজির করতে ব্যর্থ হয়, তখন আদালত যে আদেশ দেবে সেটা কি? সেটা হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ। সেই আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে আমাদেরকে আপিল দায়ের করতে হবে। তাহলে সংক্ষেপে যদি আমি বলি যে আদালত বাদীকে বললো যে তুমি দলিল হাজির করো, বাদী ওই দলিল হাজির করলো না, আদালত তখন বাদীর মোকদ্দমা খারিজ করার আদেশ দিল, সেই আদেশটা কি হয়ে যাবে? সেই আদেশটা হবে হচ্ছে আপিলযোগ্য আদেশ, এবং সেই আদেশের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। এরপর আমি যাব 16 আদেশের 10 বিধি। 16 আদেশের 10 বিধি অনুযায়ী সম্পত্তি ক্রয় করার যে আদেশ, সেটাও কিন্তু কি? সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। সেই আদেশের বিরুদ্ধেও কিন্তু কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। এবং শুধু 16 আদেশের 10 বিধি না, অনেক জায়গায় কিন্তু এই সম্পত্তি ক্রয় করার আদেশ পাবেন আপনারা, এবং যত জায়গায় সম্পত্তি ক্রয় করার আদেশ পাবেন দেখবেন সেই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল দায়ের করতে হবে। বুঝতে পারছি কিনা? 16 আদেশের 10 বিধিতে আদালত সম্পত্তি ক্রয়ের যদি কোনো আদেশ দেয়, তাহলে সেই আদেশটা হচ্ছে আপিলযোগ্য আদেশ, ওটার বিরুদ্ধে আমরা আপিল দায়ের করব। এরপরে আসি আমরা 16 আদেশের 20 বিধি। এই 16 আদেশের 20 বিধিতে বলা হচ্ছে দেখেন যে যৌক্তিক কারণ ছাড়া যদি কোনো পক্ষ আদালতে সাক্ষী না দেয় এবং কোনো দলিল যদি হাজির না করে, তাহলে সেই ক্ষেত্রে আদালত যে আদেশ দেবে সেই আদেশটাও একটা আপিলযোগ্য আদেশ। তাহলে 16 আদেশের 20 বিধিতে মূলত পক্ষগণের যে সাক্ষী, সেই সাক্ষী যদি পক্ষগণ যৌক্তিক কারণে দিতে ব্যর্থ হয় বা কোনো দলিল যৌক্তিক কারণ ছাড়া যদি হাজির করতে ব্যর্থ হয়, তখন আদালত যে আদেশ দেবে সেই আদেশের বিরুদ্ধে আমাদেরকে আপিল দায়ের করতে হবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ। এরপরে আমরা চলে যাব হচ্ছে 21 আদেশে। 21 আদেশের যে 34 বিধি, সেখানে বলা হয়েছে পৃষ্ঠা অঙ্কন বা সিল স্বাক্ষরের আপত্তির উপরে যদি আদালত কোনো রায় দেয় বা আদেশ দেয়, সেটা কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। তার মানে এনডোর্স করছেন আপনি, পৃষ্ঠাঙ্কন করছেন আপনি, বা একটা সিল একজন দিছে কিনা বা একটা সাইন একজন দিছে কিনা, এটা নিয়ে আপত্তি উঠছে, এবং ওই আপত্তির উপরে আদালত যে আদেশ দেবে সেই আদেশটা কিন্তু কি? একটা আপিলযোগ্য আদেশ। এই 21 আদেশের 60 বিধিতে যাব আমরা এখন। এই 21 আদেশের 60 বিধি অনুযায়ী সম্পত্তি ক্রয় মুক্ত করার আদেশ, আদালত যদি কোনো সম্পত্তির ক্রয় মুক্ত করে কোনো আদেশ দেয়, তার মানে ওই সম্পত্তি ক্রয় করা হয়েছিল, আদালত এখন আবার কি করতেছে? আদালত এখন আবার ক্রয় মুক্ত করার আদেশ দিচ্ছে। তাহলে এই সম্পত্তির ক্রয় মুক্ত করার আদেশটা কি হবে? সেটা কিন্তু একটা আপিলযোগ্য আদেশ হবে। এর আগে আমরা পড়ছি কি? এর আগে আমরা পড়ছি হচ্ছে সম্পত্তি ক্রয় করার আদেশ, সেটা একটা আপিলযোগ্য আদেশ। আবার এখন আমরা কি শিখলাম? সম্পত্তি ক্রয় মুক্ত করার যে আদেশ, সম্পত্তি ক্রয় মুক্ত করার যে আদেশ, সেটাও কিন্তু কি? সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। এরপরে আমরা চলে যাব দেখেন 21 আদেশের 72 বিধি এবং হচ্ছে 92 বিধি। এই 21 আদেশের 72 বিধি এবং 92 বিধিতে বলতেছে যে নিলামে বিক্রয় রদের আবেদন স্বীকার করে যদি আদালত কোনো আদেশ দেয়, সেটাও একটা আপিলযোগ্য আদেশ। আবার অস্বীকার করে যদি আদালত কোনো আদেশ দেয়, সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। আমি আবারও বোঝাচ্ছি দেখেন, নিলামে একটা সম্পত্তি বিক্রয় করা হচ্ছে, এখন আপনি সেই নিলাম বিক্রয় রদ করার জন্য আবেদন করছেন। আদালত যদি ওই নিলাম বিক্রয় রদের আবেদন স্বীকার করে কোনো আদেশ দেয়, তাহলে সেটাও একটা আপিলযোগ্য আদেশ, সেটার বিরুদ্ধে আপিল করতে হবে। আবার যে নিলামটা হচ্ছে, নিলামে যে বিক্রয়টা হচ্ছে, সেটা রদ করার জন্য আপনি আবেদন করছেন, আদালত অস্বীকার করে কোনো আদেশ দিল, সেটাও কিন্তু কি হবে? সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। তার মানে কি? নিলাম বিক্রয় রদের আবেদন স্বীকার করে আদেশ দিক আদালত বা অস্বীকার করে আদেশ দিক, উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আপিল দায়ের করতে হবে। তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ। এরপরে আমরা চলে যাব 22 আদেশের 9 বিধি।
22 আদেশের 9 বিধিতে দেখেন বলা হচ্ছে মোকদ্দমা বিলুপ্তকরণ, মোকদ্দমা বিলুপ্তকরণ সুট অ্যাবেটমেন্ট, ঠিক আছে, মোকদ্দমা বিলুপ্তকরণ রদের আবেদন প্রত্যাখ্যান করা হলে সেটা একটা আপিলযোগ্য আদেশ, সেটার বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে। পাশাপাশি 22 আদেশের 9 বিধিতে কিন্তু আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মোকদ্দমা খারিজের আদেশ রদ করে যদি কোনো আবেদন করা হয় এই 22 আদেশের 9 বিধি অনুযায়ী, এবং সেই আবেদন যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে সেই প্রত্যাখ্যানের যে অর্ডার সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। তাহলে আমি সংক্ষেপে যদি বলি, দেখেন সংক্ষেপে যদি বলি, মোকদ্দমা বিলুপ্তকরণ রদের আবেদন প্রত্যাখ্যান করা হোক, অথবা মোকদ্দমার খারিজ আদেশ রদের আবেদন প্রত্যাখ্যান করা হোক, দুইটা ক্ষেত্রেই কিন্তু কি করা হবে, দুইটা ক্ষেত্রে কিন্তু আপিল দায়ের করতে হবে। আমি আর একটা সহজ করে বোঝাই, এই 22 আদেশে মূলত কি, কোনো পক্ষ মারা গেলে তখন পক্ষভুক্ত করতে হয়। এখন কোনো পক্ষ মারা গেল, তখন যদি পক্ষভুক্ত করতে ব্যর্থ হয়, তখন আদালত কি করে, আদালত কিন্তু ওই মোকদ্দমা, বাদীর মোকদ্দমা হলে আদালত মোকদ্দমাটা খারিজ করে দেয়, আর বিবাদীর মোকদ্দমা হলে আদালত কি করে, মোকদ্দমাটাকে অ্যাবেট করে দেয়, বাতিল করে দেয়। এখন আদালত যদি মোকদ্দমাটাকে অ্যাবেট করে দেয়, তাহলে সেই অ্যাবেটমেন্টটাকে রদ করার জন্য যে আবেদন, সে আবেদন যদি প্রত্যাখ্যান করা হয় সেটা একটা আপিলযোগ্য আদেশ। অন দ্য আদার হ্যান্ড, যদি মোকদ্দমার খারিজের আদেশটাকে রদ করার জন্য কোনো আবেদন করা হয় এবং সেই আবেদনও যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে সেটাও কি হবে, সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ, সেটার বিরুদ্ধেও কিন্তু কি করতে হবে, আপিল দায়ের করতে হবে। এরপরে আসি আমরা, খেয়াল করেন 22 আদেশের 10 বিধি। এই 22 আদেশের 10 বিধিতে বলছে যে কোনো মামলায় নতুন পক্ষকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আদালত যদি অনুমতি দিয়ে কোনো আদেশ দেয় অথবা অনুমতি না দিয়ে যদি কোনো আদেশ দেয়, দুইটাই কিন্তু কি হবে, দুইটাই কিন্তু আপিলযোগ্য আদেশ। তার মানে আপনি মোকদ্দমার মধ্যে পক্ষভুক্ত করতে যাচ্ছেন, এখন আদালত কি করলো, আদালত হচ্ছে ওটাকে মঞ্জুর করলো, তাহলে সেটাও আপিলযোগ্য আদেশ। আদালত যদি না মঞ্জুর করে সেটাও কি হবে, সেটাও কিন্তু আপিলযোগ্য আদেশ হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 23 আদেশের 3 বিধি অনুযায়ী যদি আদালত আপোষ মীমাংসার ভিত্তিতে যদি আদালত আদেশ দিতে অস্বীকার করে, খেয়াল রাখতে হবে কিন্তু এই জায়গাটা, এই জায়গার সাথে কিন্তু আর এক জায়গার কিন্তু প্যাচ আছে। আপোষমূলক ডিক্রি, সেটা তো অ্যাপিলেবল অর্ডার তো নাই, আপোষমূলক ডিক্রির ক্ষেত্রে কি করা লাগে, আপোষমূলক ডিক্রির ক্ষেত্রে কিন্তু আপিল করা যায় না, রিভিশন ফাইল করতে হয়। কিন্তু এই 23 আদেশের 3 বিধি অনুযায়ী যদি আদালত আপোষ মীমাংসার ভিত্তিতে আদেশ দিতে অস্বীকার করে, তার মানে আদালত আপোষ মীমাংসাটা মানতিছে না, আপোষ মীমাংসাটা আদালত মানতিছে না, আপোষ মীমাংসার ভিত্তিতে আদালত আদেশ দিচ্ছে না, আদালত আদেশ দিতে অস্বীকার করতেছে, এটা কিন্তু কি হবে, এটা কিন্তু অ্যাপিলেবল অর্ডার, এটার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু আপিল করতে হবে। তাহলে আমরা এরপরে যাব, দেখেন এরপরে আমরা চলে যাব হচ্ছে 25 আদেশের 2 বিধি। এই 25 আদেশের 2 বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজের আদেশ দেওয়া হলে সেই মোকদ্দমা খারিজের আদেশটাকে যদি রদের আবেদন করা হয়, তাহলে সেই আবেদন যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে সেটাও কি হবে, সেটাও কিন্তু অ্যাপিলেবল অর্ডার। খেয়াল করে দেখেন, আদেশ নয় বিধি নয়, আদেশ নয় বিধি 13, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এই আদেশ 22 বিধি নয়, তারপরে যে আদেশ 25 বিধি 2, যত জায়গায় আমরা দেখতেছি মোকদ্দমা খারিজের আদেশ রদের আবেদন যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে সেটা কিন্তু কি অ্যাপিলেবল অর্ডার, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করা লাগবে, আপিল দায়ের করতে হবে। তাহলে আমি এটা আবারও বলতেছি, 25 আদেশের 2 বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজের আদেশ রদ করার জন্য যদি কোনো আবেদন করা হয়, সেই আবেদন যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে প্রত্যাখ্যান করে যে আদেশ দিবে আদালত, সেটা কি, সেটা হচ্ছে আপিলযোগ্য আদেশ, সেই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে। এরপর আসি, দেখেন 34 আদেশের 2, 4, 7 বিধি অনুযায়ী, 34 আদেশের 2, 4, 7 বিধি অনুযায়ী বন্ধকের টাকা পরিশোধের সময় বাড়িয়ে যদি কোনো আবেদন করা হয়, তার মানে বন্ধকের যে টাকা, সেই টাকা আমি পরিশোধ করতে চাচ্ছি, কিন্তু আমি টাইমটাকে কি করতে চাচ্ছি, এক্সটেনশন করতে চাচ্ছি। তাহলে বন্ধকের টাকা পরিশোধ করার ক্ষেত্রে আমি যদি সময় বেশি চেয়ে কোনো দরখাস্ত দিই এবং সেই দরখাস্ত যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে সেটাও হবে কি, সেটাও হবে কিন্তু আপিলযোগ্য আদেশ, এবং সেই আদেশের বিরুদ্ধেও কিন্তু কি করতে হবে, আপিল দায়ের করতে হবে।
এই বন্ধকের টাকার বিষয়টা আর একটু ক্লিয়ার করি। দেখেন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে মর্গেজর আর একটা হচ্ছে মর্গেজি। মর্গেজর কি করে? সম্পত্তি হস্তান্তর করে। মর্গেজি হচ্ছে কি করে? টাকা দেয়। তা এখন নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে মর্গেজি কি করবে? মর্গেজি টাকা দিছে না মর্গেজরকে সম্পত্তির বিনিময়ে, তাহলে মর্গেজি বলবে ভাই আমার টাকাটা পরিশোধ করো, চাপ দিবে না সে? তা মর্গেজর তখন বলবে যে টাকা পরিশোধ তো আমার করতে সময় লাগতেছে, ঠিক আছে আমাকে একটু বেশি টাইম দেওয়া হোক। তা মর্গেজর যদি ওই টাকা পরিশোধ করার জন্য আদালতের কাছে বেশি সময় চেয়ে কোনো দরখাস্ত দেয় এবং সেই দরখাস্ত যদি আদালত প্রত্যাখ্যান করে কোনো আদেশ দেয়, তাহলে সেই আদেশটাও কিন্তু কি হবে? সেই আদেশটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ হবে এবং সেই আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে আমাদেরকে আপিল দায়ের করতে হবে। এরপর আমরা চলে যাব আদেশ 35-এর 3, 4, 5 বিধি অনুযায়ী ইন্টারপ্লিডের স্যুট, স্বার্থবিহীন মামলা। আপনারা সবাই জানেন ইন্টারপ্লিডের স্যুট মানে কি, আমি আর এটা ব্যাখ্যা করতেছি না। ইন্টারপ্লিডের স্যুট স্বার্থবিহীন মামলা। এই স্বার্থবিহীন মামলাতে আদালত যদি কোনো আদেশ দেয়, তাহলে সেই আদেশটাও কিন্তু আপিলযোগ্য আদেশ, সেটার বিরুদ্ধেও কিন্তু কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আপনার 38 আদেশের 2 এবং 3 বিধি অনুযায়ী আদালত যদি জামানত প্রদানের আদেশ দান করে। 38 আদেশের 2 এবং 3 বিধি অনুযায়ী আদালত যদি জামানত প্রদানের কোনো আদেশ দান করে, তাহলে সেই জামানত প্রদানের আদেশটাও কি হবে? আপিলযোগ্য আদেশ। ওইটার বিরুদ্ধে কিন্তু কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। এবং 38 আদেশের 6 বিধি অনুযায়ী 38 আদেশের 6 বিধি অনুযায়ী সম্পত্তি ক্রয় করার যে আদেশ, সেটাও কিন্তু কি? আপিলযোগ্য আদেশ। তাহলে 38 আদেশের 2, 3 অনুযায়ী জামানত প্রদানের আদেশ আপিলযোগ্য আদেশ। 38 আদেশের 6 বিধি অনুযায়ী সম্পত্তি ক্রয় করার যে আদেশ, সেটাও কিন্তু আপিলযোগ্য আদেশ। আমাদেরকে কিন্তু এক্ষেত্রে আপিল দায়ের করতে হবে। এরপরে আমরা চলে যাব 39 আদেশে। 39 আদেশের 1 ও 2 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার যে আদেশ, সেটা একটা আপিলযোগ্য আদেশ। এই অস্থায়ী নিষেধাজ্ঞার যে আদেশ দিবে আদালত, সেটার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। এবং 39 আদেশের 4 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা সংশোধন করে যদি আদালত কোনো আদেশ দেয়, অস্থায়ী নিষেধাজ্ঞা সংশোধন করার উপরে যদি আদালত কোনো আদেশ দেয়, সেই আদেশটাও কিন্তু কি হবে? আপিলযোগ্য আদেশ। সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে আপিল করতে হবে। এবং 39 আদেশের 10 বিধি অনুযায়ী টাকা জমা দানের যদি কোনো আদেশ দেয় আদালত, তাহলে সেই আদেশের বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। তার কারণ হচ্ছে কি? সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। তাহলে আমি আবারও রিপিট করতেছি, 39 আদেশের 1 ও 2 বিধির অধীনে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, সেটা হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ। সেটার উপরে আমাদেরকে কি করতে হবে? আপিল করতে হবে। 39 আদেশের 4 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা সংশোধন করে যদি কোনো আদেশ দেয়, সংশোধনের আদেশ দেয়, তাহলে সেটাও হচ্ছে কি? আপিলযোগ্য আদেশ। আমাদেরকে আপিল করতে হবে। 39 আদেশের 10 বিধি অনুযায়ী টাকা জমা দানের কোনো আদেশ যদি দেয়, তাহলে সেটাও একটা আপিলযোগ্য আদেশ। সেটার বিরুদ্ধেও আমাদেরকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। এবার আসি আমরা 40 আদেশে। 40 আদেশের 1 বিধি অনুযায়ী রিসিভার নিয়োগের কোনো আদেশ, সেটাও হবে কি? সেটাও হবে কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। সেটার জন্যও কিন্তু আমাদেরকে আপিল করতে হবে। আপনারা জানেন যে ডিসপিউটেড প্রপার্টির উপরে কিন্তু অনেক সময় আদালত কি করে? রিসিভার অ্যাপয়েন্ট করে। তা আদালত রিসিভার অ্যাপয়েন্ট করার পরে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, তাহলে ওই রিসিভার অ্যাপয়েন্টের যে আদেশ, সেই আদেশটার বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে, কারণ সেটা হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ। বুঝতে পারছি কিনা? এরপরে দেখেন 40 আদেশের 4 বিধি অনুযায়ী সম্পত্তি ক্রয় করার আদেশ অথবা সম্পত্তি বিক্রি করার আদেশও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। সুতরাং 40 আদেশের 4 বিধি অনুযায়ী সম্পত্তি ক্রয় করার আদেশ অথবা সম্পত্তি বিক্রি করার আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল দায়ের করতে হবে। তারপরে দেখেন 41 আদেশের 19 বিধি অনুযায়ী আপিলটা পুনরায় গ্রহণ করার জন্য যে আবেদন, সেই আবেদন যদি প্রত্যাখ্যান করে আদালত কোনো আদেশ দেয়, তাহলে সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ এবং ওই আদেশের বিরুদ্ধে আমাদেরকে আপিল দায়ের করতে হবে। তাহলে খেয়াল করেন, পুনরায় আপিল গ্রহণের জন্য আপনি আবেদন করেছেন, আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করে যদি আদেশ দেয়, আপনাকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। তারপরে দেখেন 41 আদেশের 21 বিধি অনুযায়ী পুনরায় আপিল শুনানির জন্য যদি আবেদন করা হয় এবং এই পুনরায় আপিল শুনানির আবেদন যদি আদালত প্রত্যাখ্যান করে কোনো আদেশ দেয়, তাহলে সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ
এবং সেই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল দায়ের করতে হবে। তারপরে দেখেন 41 আদেশের 23 বিধি অনুযায়ী আপিল আদালত যদি মামলাটাকে পুনরায় বিচারের জন্য নিম্ন আদালতে পাঠিয়ে আদেশ দান করে, তাহলে সেটাও কিন্তু একটা আপিলযোগ্য আদেশ। সংক্ষেপে বলতে পারি, অ্যাপিলেট কোর্ট যদি মামলাটিকে রিমান্ডে পাঠায়, রিমান্ডে পাঠানোর যদি কোনো আদেশ দান করে, সেটাও কিন্তু একটা কি হবে, আপিলযোগ্য আদেশ, এবং সেই আদেশের বিরুদ্ধে কিন্তু কি করতে হবে, আপিল দায়ের করতে হবে। এরপরে দেখেন 45 আদেশের 6 বিধি অনুযায়ী হাইকোর্ট ব্যতীত অন্য কোনো আদালত যদি সার্টিফিকেট ইস্যু করতে অস্বীকার করে কোনো আদেশ দেয়, তাহলে সেই আদেশটাও কিন্তু আপিলযোগ্য আদেশ, সেই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল দায়ের করতে হবে। এবং সর্বশেষ 47 আদেশের 4 বিধি অনুযায়ী রিভিউর আবেদন মঞ্জুর করে যদি কোনো আদেশ দেয় আদালত, তাহলে সেটাও একটা আপিলযোগ্য আদেশ, সেই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল দায়ের করতে হবে। তার মানে আপনি রিভিউর জন্য আবেদন করছেন, আদালত আপনার রিভিউর আবেদনটা মঞ্জুর করে আদেশ দিছে, তাহলে অপরপক্ষ কি করবে, অপরপক্ষ কিন্তু এটার বিরুদ্ধে আপিল করবে। তার কারণ হচ্ছে যে রিভিউর আবেদন মঞ্জুর করে কোনো আদেশ দিলে সেটা হচ্ছে যে আপিলযোগ্য আদেশ। তাহলে দেখেন আমরা কিন্তু অনেক লম্বা একটা আলোচনা করলাম আপিলযোগ্য আদেশের উপরে। আমরা প্রথমে আদালতের রায় এবং ডিক্রি বুঝেছি, আমরা বুঝলাম যে ডিক্রি হলে আপিল করতে হয়, শুধুমাত্র 4টা ডিক্রির ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না। এরপরে আমরা দেওয়ানি কার্যবিধির ধারা যে 104 এবং হচ্ছে আদেশ 43 বিধি 1, এখানে যতগুলো আপিলযোগ্য আদেশ আছে একটাও কিন্তু বাদ দিইনি আমি, সবগুলো আপিলযোগ্য আদেশ কিন্তু আমি আমার এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আলোচনা করেছি। এই ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন, ইনশাল্লাহ আপনাদের এই আপিলযোগ্য আদেশ এবং আপিল অযোগ্য আদেশ বুঝতে কিন্তু আর সমস্যা হবে না। আমার লেকচার কিন্তু এখানেই শেষ না, এখন আমি আমার লেকচারের সেকেন্ড পার্টে যাব, এবং সেকেন্ড পার্ট হচ্ছে যে আমরা এখন হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার বিগত সালের সিভিল পার্টের সকল প্রশ্ন আমরা সমাধান করব। আমরা পুরো প্রশ্ন না পড়ে প্রশ্নের যে চুম্বক অংশ, প্রশ্নের যে ম্যাটেরিয়াল পার্ট, নিম্ন আদালতের যে রায়, ওই রায়টা আমরা বুঝবো। আমরা দেখবো যে নিম্ন আদালত ডিক্রি দিছে কিনা, অথবা নিম্ন আদালত যে ডিক্রি দিছে ওই 4টা ডিক্রির মধ্যে পড়ে কিনা, অথবা নিম্ন আদালত যে আদেশ দিছে সেই আদেশটা আপিলযোগ্য আদেশ নাকি আপিল অযোগ্য আদেশ। বাট এই আলোচনাতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ অফার দিচ্ছি, সেটা হচ্ছে যে যারা আপনারা হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই 2026 সালে, তাদের জন্য একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছে, যেটার ক্লাস শুরু হবে হচ্ছে 20 জুন থেকে। আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, বাট আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে 5 জুনের মধ্যে যারা আপনারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু 4,000 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ আপনি মাত্র 4,000 টাকা দিয়ে কিন্তু এই কোর্সটা করতে পারবেন। আমাদের এই কোর্সে সর্বমোট আমরা 30টা ক্লাস নিব, প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু রেকর্ডের ব্যবস্থা থাকবে, এবং এই কোর্সের সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা 3 ভলিউমের একটা স্পেশাল নোট কিন্তু আপনাদেরকে দিব, এবং এই 3 ভলিউমের নোটটা কিন্তু অনেক স্পেশাল। সিভিল পার্টের উপরে একটা নোট তৈরি করছি আমরা, ক্রিমিনাল পার্টের উপরে একটা নোট তৈরি করছি, এবং রিট পার্টের উপরে। এবং এই নোটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এখানে আপনার প্রশ্ন কিভাবে ধরবেন সহজে, সেটার উপরে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিছি। ফরম্যাটগুলো কিন্তু ইজি ওয়েতে আমরা আপনাদেরকে শেখানোর টেকনিক এখানে আমরা দিয়ে দিছি। পাশাপাশি কিন্তু আমরা এখানে প্রত্যেকটা ইংলিশ লেখার পাশে বাংলা দিয়ে দিছি। যদিও বাংলা আপনাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে না, কিন্তু অনেকে ইংরেজি ভালো বোঝে না, এই কারণে আমরা ইংরেজির পাশে বাংলা দিয়ে দিছি, যাতে করে আপনারা এই নোটগুলো পড়ে সহজে বুঝতে পারেন। তা ইনশাল্লাহ যারা আপনারা আমাদের এই কোর্সে অংশগ্রহণ করবেন, আমরা আশা করি খুব সহজে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আমি আবারও বলতেছি, যারা 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করছি। অনলাইন, অফলাইনে কিন্তু আমাদের কোনো ক্লাস হয় না, অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে। সর্বমোট 30টা ক্লাস নিব আমরা। আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে 20 জুন থেকে। 8,000 টাকা কোর্স ফি, স্পেশাল ডিসকাউন্ট চলবে হচ্ছে 5 জুন পর্যন্ত। 5 জুনের মধ্যে আপনি ভর্তি হলে 4,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 4,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। তার মানে আপনি 4,000 টাকার মধ্যে 30টা স্পেশাল জুম ক্লাস করতে পারতেছেন, 30টা ক্লাসের রেকর্ড পাচ্ছেন। পাশাপাশি আপনি কিন্তু আমাদের এই 3 ভলিউমের যে স্পেশাল নোট, এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে আমি এখন আমার এই আলোচনার দ্বিতীয় পার্টে চলে যাব। এখন আমি বিগত সালের
প্রশ্নগুলো আলোচনা করব। বিগত সালে যতগুলো প্রশ্ন আসছে সিভিল পার্টে, প্রত্যেকটা প্রশ্ন আমি পুরো প্রশ্ন না পড়ে সহজে সংক্ষেপে শুধুমাত্র নিম্ন আদালতের রায়ের অংশটা পড়ে আপনি কিভাবে ঠিক করবেন যে আপনার আপিল দায়ের করতে হবে নাকি রিভিশন দায়ের করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনাদেরকে খেয়াল রাখতে হবে, একটু আগে আমি যে আপিলযোগ্য আদেশগুলো পড়েছি এইগুলো যদি মনে থাকে তাহলে কিন্তু এই প্রশ্ন কিন্তু ধরা বা এই প্রশ্ন বোঝা কিন্তু কোনো কঠিন কিছু না। জাস্ট আমাকে কি মনে রাখতে হবে, 4টা ডিগ্রি যেটার বিরুদ্ধে আপিল করা যায় না, এবং আপিলযোগ্য আদেশগুলো আমাকে মনে রাখতে হবে। যত কঠিন প্রশ্নই আসুক না কেন, পুরো প্রশ্ন না পড়ে শুধুমাত্র আদালতের রায়ের অংশটুকু পড়েই আমরা নির্ধারণ করতে পারবো আমাদের আপিল করতে হবে নাকি আমাদের রিভিশন করতে হবে। তা আমরা সর্বপ্রথম 2025 সালে সিভিল পার্টে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন দিয়ে আমরা শুরু করব, কারণ এই প্রশ্ন অনেকেই ভুল করছে। কিন্তু দেখেন কত সহজেই আমরা দেখাবো আপনাদেরকে যে আপনারা সহজে নির্ণয় করতে পারবেন আপিলের ড্রাফটিং করতে হবে না রিভিশনের ড্রাফটিং করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি 2025 সালের যে প্রশ্ন, প্রথম প্রশ্নটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এখন প্রথম প্রশ্নটা প্রথমে পড়ব, সবাই মনোযোগ সহকারে শোনেন। দেখেন প্রশ্নটা কত বড়, এবং এই পুরো প্রশ্ন যদি আপনাকে পড়ে বোঝা লাগে যে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি রিভিশনের ড্রাফটিং করতে হবে, তাহলে কিন্তু আপনার মাথাটা ঘুরিয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা জাস্ট লাইন বাই লাইন একটু রিডিং করে আসতে পারি। আমরা মূলত খুঁজবো কি আদালতের রায়টা কোথায় আছে। দেখেন আমি জাস্ট এক লাইন একটু পড়ে দেখাচ্ছি। প্লেইন্টিভ এম ফাইল্ড আদার সুট নং 248/2022 ক্লেমিং দ্যাট, এইভাবে আমি মনে করেন লাইন বাই লাইন টান দিয়ে চলে আসলাম। টান দিয়ে আমি কোথায় আসব, আমি দেখব যে আদালতের রায়টা কোথায় আছে। দেখেন আমরা বোল্ড করে দিছি, খেয়াল করেন। The learned senior civil judge, on consideration of the evidence on record, decreed the suit on contest against the defendant number 1. Why? Thereafter, Y preferred other appeal nong 164/2024 before the district judge, and the district judge allowed the appeal, setting aside the judgment and decree of the learned senior civil judge, dismissed the suit. দেখেন আমরা কিন্তু ধরে ফেলছি, খেয়াল করেন। লার্নেড সিনিয়র সিভিল জাজ অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, অন রেকর্ড ডিক্রিড দ্য সুট। তাহলে লার্নেড সিভিল জাজ কি করছে, ডিক্রি দিছে। এই ডিক্রির বিরুদ্ধে আমরা কি করছি দেখেন, খেয়াল করেন। অই প্রিফার্ড আদার আপিল নং 164/2024। তাহলে লার্নেড সিনিয়র সিভিল জাজ সে ডিক্রি দিছে, তার ডিক্রির বিরুদ্ধে আমরা কি করছি, আপিল করছি। আমাদের কি আর কোনো কিছু বোঝার দরকার আছে? আর কোনো কিছু কিন্তু বোঝার দরকার নাই। অ্যাপিলেট কোর্ট এখন যে রায়টা দিবে সেই রায়ের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, খুব সহজ অ্যান্সার, আমাদেরকে রিভিশন ফাইল করতে হবে। তার কারণ কি, আমরা জানি যে অ্যাপিলেট কোর্ট যদি কোনো ডিক্রি দেয় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে রিভিশন ফাইল করতে হবে। আমরা জানি যে 4টা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, রিভিশন করতে হয়। এবং এই 4 নম্বরটা কি, 4 নম্বর হচ্ছে অ্যাপিলেট কোর্ট যদি কোনো ডিক্রি দেয় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে রিভিশন ফাইল করতে হবে। খুব সহজেই কিন্তু আমরা বুঝলাম যে সিনিয়র সিভিল জাজ ডিক্রি দিছে, আপিল করছে ডিস্ট্রিক্ট জাজের কাছে, ডিস্ট্রিক্ট জাজ আবারও ডিক্রি দিছে, এই ডিক্রির বিরুদ্ধে হচ্ছে আমরা কি করব, রিভিশন ফাইল করব। তার কারণ হচ্ছে যে অ্যাপিলেট কোর্ট যদি কোনো ডিক্রি দেয় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন ফাইল করতে হয়। এরপরে দেখেন আমরা 2025 সালের আরো একটা প্রশ্ন যে এসেছিল এবং সবাই ভুল করেছিল, সেই প্রশ্নটা আমরা একটু খেয়াল করব। দেখেন এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি বড়। আমরা লাইন বাই লাইন না পড়ে আমরা সরাসরি এখন চলে যাব এই প্রশ্নের যে রায় কোন জায়গায়, আদালতের রায় কোন জায়গায়। খেয়াল করেন, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ ডিসঅ্যালাউড দ্য অ্যাপ্লিকেশন ফর রিজেকশন অফ দ্য প্লেইন্ট আন্ডার অর্ডার 7 রুল 11 ফাইলড বাই ডিফেন্ডেন্ট এক্স অফ দ্য টাইটেল সুট নাম্বার 20/2025। আমরা কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গেছি। এখানে খেয়াল করেন, লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কি করছে, ডিসঅ্যালাউড দ্য অ্যাপ্লিকেশন ফর রিজেকশন অফ প্লেইন্ট, আরজি প্রত্যাখ্যানের যে দরখাস্ত সেই দরখাস্ত না মঞ্জুর করছে। সবাই এই প্রশ্নটা ভুল করছে, শুধুমাত্র এই রিজেকশন অফ প্লেইন্ট শব্দ দেখছে এবং সবাই জানে কি, জানে রিজেকশন অফ প্লেইন্ট হচ্ছে একটা ডিক্রি, আর ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়। কিন্তু এখানে আসলে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কি করছে, ডিসঅ্যালাউড দ্য অ্যাপ্লিকেশন ফর রিজেকশন অফ দ্য প্লেইন্ট। তার মানে আপনি আরজি প্রত্যাখ্যানের যে দরখাস্ত দিয়েছেন সেই আরজি প্রত্যাখ্যানের দরখাস্তটা না মঞ্জুর করে দিয়েছে। তাহলে কি আপনার আরজি প্রত্যাখ্যান হয়েছে? তাহলে কিন্তু আপনার আরজি প্রত্যাখ্যান হয়নি। আপনি আরজি প্রত্যাখ্যান যদি হতো
তাহলে সেটা ডিক্রি, তখন আপনি আপিল করতে পারতেন। কিন্তু এখানে খেয়াল করেন, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ ডিসঅ্যালাউড দ্য অ্যাপ্লিকেশন ফর রিজেকশন অফ দ্য প্লেইন্ট আন্ডার অর্ডার 7 রুল 11 ফাইলড বাই দ্য ডিফেন্ডেন্ট এক্স। তাহলে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিসঅ্যালাউ করছে, কিসের পিটিশন ডিসঅ্যালাউ করছে? রিজেকশন অফ দ্য প্লেইন্ট। তার মানে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত না মঞ্জুর করে দিছে, আরজি প্রত্যাখ্যান হয়নি। তাহলে এটা কি? এটা কিন্তু ডিক্রি হচ্ছে না, আপিলযোগ্য আদেশ হচ্ছে না, এটার বিরুদ্ধে রিভিশন ফাইল করতে হবে। তারপরে দেখেন, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেখাচ্ছি। এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি বড়। দেখেন প্রশ্নটা এইভাবে শুরু হয়েছে, প্লেইন্টিফ পি ফাইল টাইটেল সুট নং 10/2022 ইন দ্য ফার্স্ট কোর্ট অফ দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ জামালপুর অন 4/11/2020। এত কিছু আমরা পড়বো না, আমরা দেখবো যে আদালতের রায় কোন জায়গায়। দেখেন আমরা কিন্তু আদালতের রায়টা পেয়ে গেছি। দ্য লার্নেড ট্রায়াল কোর্ট relying on the arguments advanced by the defendants dismissed the suit on 3/3/2022 followed by signing of decree on 10/3/2022। তাহলে লার্নেড ট্রায়াল কোর্ট রায় দিছে হচ্ছে ডিসমিসড এর রায় দিছে 3/3/2022 এবং স্পষ্টভাবে এখানে উল্লেখ করে দিছে যে 10/3/2022 সে ডিক্রি কি করছে? সাইন করছে। তাহলে এখানে লার্নেড ট্রায়াল কোর্ট একটা ডিক্রি দিছে এবং এই ডিক্রি তো ওই 4টা ডিক্রির মধ্যে পড়ে না। তাহলে ডিক্রির বিরুদ্ধে সাধারণত কি দায়ের করতে হয়? আপিল দায়ের করতে হয়। তাহলে দেখেন খেয়াল করতে হবে, যখন ডিক্রি দিবে আমরা দেখবো যে ওই 4টা ডিক্রির মধ্যে যদি না পড়ে তাহলে ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে কি করা লাগবে? আপিল দায়ের করা লাগবে। তাহলে এত কঠিন কিন্তু না। দেখেন পরের প্রশ্ন, পরের প্রশ্নটা অত বড় না, তারপরেও কিন্তু আমার পুরো প্রশ্ন পড়ার দরকার নাই, আমি সরাসরি চলে যাব আদালতের রায়ে। আদালতের রায়টা একটু খেয়াল করেন। দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বাইড অর্ডার ডেটেড 2/8/2023 rejected the application for amendment accepting the arguments advanced by the defendant। তাহলে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কি করলো? লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কিন্তু রিজেক্টেড করে দিচ্ছে। কি রিজেক্টেড করে দিচ্ছে? দ্য অ্যাপ্লিকেশন ফর অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, আরজি সংশোধনের দরখাস্তটাকে রিজেক্ট করে দিচ্ছে। তা এই যে একটু আগে আমি আপনাদেরকে অনেকগুলো আপিলযোগ্য আদেশের কথা বলছি অর্ডার 43 রুল 1-এ, সেখানে কি কোথাও পেয়েছেন যে আরজি সংশোধনের দরখাস্ত প্রত্যাখ্যান করলে সেটা কি হবে? ওখানে কিন্তু এটা নাই। তাহলে এই যে আরজি সংশোধনের দরখাস্ত প্রত্যাখ্যান করে দিচ্ছে, এটা কি? এটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ। তার মানে কি? এটার বিরুদ্ধে রিভিশন ফাইল করতে হবে। আবার একটু খেয়াল করেন, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বাইড অর্ডার ডেটেড 2/8/2023 রিজেক্টেড দ্য অ্যাপ্লিকেশন ফর অ্যামেন্ডমেন্ট। সংশোধনের দরখাস্ত রিজেক্ট করে দিচ্ছে। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ। আপিল অযোগ্য আদেশ, তার মানে আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। এখন আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করব এবং এই প্রশ্নটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি সরাসরি শুধু আদালতের রায়ের অংশে চলে যাব। এখানে আমরা আদালতের রায়টা বোল্ড করে দিছি, পরীক্ষার হলে বোল্ড থাকবে না, কিন্তু সহজ বিষয় হচ্ছে যে আদালতের রায়টাই কিন্তু শুরু হবে দ্য ট্রায়াল কোর্ট, দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, অথবা শেষের দিকে কিন্তু আদালতের রায়টা থাকে। আপনি যদি ইংরেজি রিডিং পড়তে জানেন অবশ্যই আপনি আদালতের রায়টা ধরতে পারবেন। খেয়াল করেন, লার্নেড সিভিল জাজ রিজেক্টেড দ্য অ্যাপ্লিকেশন ফাইলড আন্ডার সেকশন 151 of the Code of Civil Procedure 1908 holding the view that the order dated 20/9/2018 accepting the Advocate Commissioner's report of the local investigation being an appealable order, the application is not maintainable. The Learned District Judge Noakhali also upheld the order of the Learned Assistant Judge। তাহলে এখানে কিন্তু দুইটা কোর্টের রায় আছে এবং দুইটা কোর্টের রায় থাকলে এটা তো একেবারে নিশ্চিতভাবে বলা যায় যে রিভিশন ফাইল করতে হবে। কিন্তু দুইটা কোর্টের রায় যখন থাকবে তখন আমাদেরকে খেয়াল করতে হবে 115(1) অনুযায়ী রিভিশন হবে নাকি 115(4) অনুযায়ী রিভিশন হবে। কখন 115(1) অনুযায়ী রিভিশন হয়? যখন নিম্ন আদালতে আপনার কখনোই রিভিশন দায়ের করা হয়নি, সরাসরি আপনি হাইকোর্টের কাছে রিভিশন দায়ের করতেছেন, তখন হচ্ছে 115(1). কিন্তু নিম্ন আদালতে যদি জেলা জজের কাছে আগে একটা রিভিশনের মামলা দায়ের করা হয় এবং জেলা জজ যদি ওই রিভিশনের মামলাতে রায় দিয়ে থাকে, তাহলে ওই রায়ের বিরুদ্ধে তখন আপনাকে হাইকোর্টের কাছে আসতে হবে 115(4) ধারা অনুযায়ী। তা দেখেন আমি এই প্রশ্নটা আবারও পড়তেছি। লার্নেড সিভিল জাজ রিজেক্টেড দ্য অ্যাপ্লিকেশন ফাইলড আন্ডার সেকশন 151 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। 151 ধারার অধীনে যে দরখাস্ত দেওয়া হয়েছিল লার্নেড সিভিল জাজের কাছে, সে ওই দরখাস্ত কি করছে?
রিজেক্ট করে দিছে এবং ওই দরখাস্তর এগেইনস্টে আমরা আসছি কার কাছে? আমরা আসছি হচ্ছে লার্নেড ডিস্ট্রিক্ট জাজের কাছে। তা লার্নেড ডিস্ট্রিক্ট জাজের কাছে আমরা কি দায়ের করেছি? রিভিশন দায়ের করেছি। যদিও এখানে লেখা নাই যে লার্নেড ডিস্ট্রিক্ট জাজের কাছে আমরা রিভিশন ফাইল করছি, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। কেন বুঝে নিতে হবে? 151 ধারার যে দরখাস্ত আপনার লার্নেড সিভিল জাজ রিজেক্ট করছে, ওই দরখাস্ত তো আপিলযোগ্য আদেশ না, ওটা তো আপিল অযোগ্য আদেশ। তাহলে আমরা কি করছি? আমরা হচ্ছে এখানে উজ্জ আছে, আমাদেরকে ধরেই নিতে হবে যে 151 ধারার দরখাস্ত রিজেক্ট, যেহেতু এটা একটা আপিল অযোগ্য আদেশ, তার মানে হচ্ছে আমরা জেলা জজের কাছে কি করছি? সিভিল জাজের রায়ের এগেইনস্টে জেলা জজের কাছে রিভিশন ফাইল করছি। জেলা জজ যখন ওই রিভিশন মামলাতে আবার রায় দিছে, তখন আমরা কি করব? 115(4) অনুযায়ী হাইকোর্টের কাছে রিভিশন দায়ের করব। এখন আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করব এবং এই প্রশ্ন আমরা পুরো পড়ব না, আমরা খেয়াল করব যে কোথা থেকে পড়লে আমি আদালতের রায়টা বুঝতে পারবো। খেয়াল করেন, দেখেন আমি পড়তেছি, বাই অর্ডার ডেটেড 22/2/2023 দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অ্যালোড দ্য পিটিশন and rejected the plaint accepting the grounds described in the application. Land also observes that when the ultimate result of the suit is as clear as daylight, such a suit should be buried at its inspection so that no further time is consumed in fruitless litigation. দেখেন এখানে এত কিছু পড়ার দরকার নাই, এখানে একটা রায় আছে শুধু, এবং সেই রায়টা কার? সেই রায়টা হচ্ছে দ্য লার্নেড ডিস্ট্রিক্ট জাজ। লার্নেড ডিস্ট্রিক্ট জাজ কি করছে খেয়াল করেন, দ্য লার্নেড ডিস্ট্রিক্ট জাজ অ্যালোড দ্য পিটিশন অ্যান্ড রিজেক্টেড দ্য প্লেইন্ট। ঠিক আছে, অ্যালোড দ্য পিটিশন অ্যান্ড রিজেক্টেড দ্য প্লেইন্ট। তাহলে লার্নেড ডিস্ট্রিক্ট জাজ কি করছে? প্লেইন্ট রিজেক্টের আদেশ দিছে। ঠিক আছে, অ্যালোড দ্য পিটিশন অ্যান্ড রিজেক্টেড দ্য প্লেইন্ট, আরজি প্রত্যাখ্যানের আদেশ দিছে। তাহলে আরজি প্রত্যাখ্যানের যে আদেশ সেটা কি? আরজি প্রত্যাখ্যানের আদেশ হচ্ছে একটা ডিক্রি, আর ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে আপিল দায়ের করতে হবে। তাহলে বুঝতে পারছি কিনা? তাহলে এখানে খেয়াল করেন, লার্নেড ডিস্ট্রিক্ট জাজের কাছে আমরা হচ্ছে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দিছিলাম, এবং খেয়াল করেন আমি আবারও পড়তেছি, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অ্যালোড দ্য পিটিশন অ্যান্ড রিজেক্ট দ্য প্লেইন্ট। তাহলে পিটিশনটা অ্যালো করছে এবং প্লেইনটাকে কি করছে? রিজেক্ট করে দিছে। এবং রিজেকশন অফ প্লেইন কি? একটা ডিক্রি, এবং ডিক্রির বিরুদ্ধে কি করতে হয়? আপিল করতে হয়। চলেন আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব, এটাও বিগত সালের একটা প্রশ্ন। দেখেন এখানেও আমরা সরাসরি আদালতের রায়টা দেখব। দ্য ট্রায়াল কোর্ট ডিসমিসড দ্য সুট অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য সুট ওয়াজ নট টেনেবল ইন ল ফর নট সিকিং এ ডিক্রি ফর ক্যান্সেলেশন অফ অ্যাবভ ডকুমেন্টস and for non-payment of ad valorem court fees. Why wants to challenge above judgment and decree? উল্লেখই করে দিছে, why wants to challenge above judgment and decree। তাহলে ট্রায়াল কোর্ট এখানে কি করছে? ডিক্রি দিছে, এবং why wants to challenge above judgment and decree, why কি চ্যালেঞ্জ করতে চায়? ওই জাজমেন্ট এবং ডিক্রি। তাহলে ডিক্রির বিরুদ্ধে কি করা লাগবে? ডিক্রির বিরুদ্ধে আপিল করা লাগবে। শুধুমাত্র ওই 4টা ডিক্রি। কোন 4টা ডিক্রি? আপোষমূলক ডিক্রি, এছাড়া একটা 9 ধারার অধীনে ডিক্রি, তারপরে অ্যাপিলেট কোর্টের প্রদত্ত কোনো ডিক্রি, আর ক্ষুদ্র বিষয়ক আদালতের ডিক্রি। এই 4টা ডিক্রি বাদে সব ডিক্রির ক্ষেত্রে আমরা কি করব? আপিল করব। তাহলে এই জায়গায় আমাদেরকে কি করতে হবে? এটা যেহেতু একটা সাধারণ ডিক্রি, তাহলে এই ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। আমরা এখন আরেকটা প্রশ্ন দেখব। দেখেন এই প্রশ্নেও আমরা সরাসরি আদালতের রায়ে চলে যাচ্ছি। আপনারা দেখেন লাইন বাই লাইন আপনারা পড়ে সরাসরি চলে যাবেন আদালতের রায়ে। By its judgment and order dated 30 June 2014, the trial court allowed the miscellaneous case 8 of 2013 and reversed the ex parte decree passed in the money suit number 1 of 2010। আমরা পড়ছিলাম না আজকে যে অর্ডার 9 রুল 9 অনুযায়ী যদি আদালত কোনো দরখাস্ত দেয় এবং অর্ডার 9 রুল 13 অনুযায়ী যদি আদালত কোনো দরখাস্ত দেয়, এই দরখাস্তটা মূলত কি? মিসসেলেনিয়াস কেস। তো এই দরখাস্ত যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে সেটা অ্যাপিলেবল অর্ডার, বাট এই দরখাস্ত যদি অ্যালাউ করা হয়, অ্যাকসেপ্ট করা হয়, তখন কিন্তু সেটা অ্যাপিলেবল অর্ডার না, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। খেয়াল করেন, বাই ইটস জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 30 জুন 2014, দ্য ট্রায়াল কোর্ট অ্যালোড দ্য মিসসেলেনিয়াস কেস। ট্রায়াল কোর্ট যদি ডিসঅ্যালাউ করতো মিসসেলেনিয়াস কেস, তাহলে সেটা অ্যাপিলেবল অর্ডার হতো। কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিছে দ্য ট্রায়াল কোর্ট অ্যালোড দ্য মিসসেলেনিয়াস কেস, তাহলে এটা কিন্তু অ্যাপিলেবল অর্ডার না,
এখানে আমাদেরকে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। দেখেন পরবর্তী প্রশ্ন, এই প্রশ্ন আমরা শুধু আদালতের রায়টা খুঁজে বের করব। দেখেন খেয়াল করেন, দ্য ফার্স্ট কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ঢাকা হ্যাজ ডিসমিস দ্য সুট হোসেন উইশেস টু অ্যাপিল, বলাই দিছে যে হোসেন আপিল করতে চায়, তাহলে তার এখানে বোঝার কিছুই নাই। অ্যান্ড ডিসমিস দ্য সুটের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে মামলার মেরিটে গিয়ে যদি ডিসমিসড হয় মামলা, তাহলে সেটা কিন্তু একটা ডিক্রি, আর ডিক্রির বিরুদ্ধে কি করতে হবে, আপিল দায়ের করতে হবে। দেখেন আমরা আরো একটা প্রশ্ন আলোচনা করব, এই প্রশ্নটাও কিন্তু অনেক বড়। প্রশ্নটা শুরু হয়েছে, রহিম ফাইল্ড টাইটেল সুট নাম্বার 120/2004 এগেইনস্ট করিম ইন দ্য ফার্স্ট কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ময়মনসিংহ ফর ডিক্লারেশন অফ টাইটেল টু দ্য সুট প্রপার্টি। এত কিছু আমরা পড়বো না, আমরা দেখবো আদালত কি রায় দিছে। দেখেন আদালতের রায় খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বাই হিজ ইম্পিউন জাজমেন্ট ডেটেড 3 আগস্ট 2005 ডিক্রি দ্য সুট। তাহলে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কি করছে, ডিক্রিড দ্য সুট, সে ডিক্রি দিছে। এখন এই ডিক্রির বিরুদ্ধে আমরা যদি আপিল করে থাকি, আর ডিস্ট্রিক্ট জাজ অ্যাপিলেট কোর্ট সে যে রায় দিবে না কেন, সেই রায়ের বিরুদ্ধে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। সহজ কথা। তারপরে পড়তেছি, খেয়াল করেন, আমি প্রথম থেকে আবারও পড়তেছি, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বাই হিজ ইম্পিউন জাজমেন্ট ডেটেড 3 আগস্ট 2005 ডিক্রিড দ্য সুট অন কন্টেস্ট। তাহলে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রি দিছে against the aforesaid judgment passed by the learned joint district judge, Karim filed an appeal in the court of district judge। তাহলে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের রায়ের বিরুদ্ধে করিম কি করছে, একটা আপিল দায়ের করছে ডিস্ট্রিক্ট জাজের কাছে, এবং ডিস্ট্রিক্ট জাজ এই আপিলে যে রায় দিবে, আমরা কি জানি, অ্যাপিলেট কোর্ট যদি কোনো ডিক্রি দেয় সেটার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। তাহলে আমরা যেহেতু লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের রায়ের এগেইনস্টে ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করছি, আর ডিস্ট্রিক্ট জাজ যেহেতু এই অ্যাপিলেট কোর্ট সে যেহেতু ডিক্রি দিছে, তাহলে এটার বিরুদ্ধে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। দেখেন আমরা এখন আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে সমাধান করে দেখাবো। এই প্রশ্নটা অত বড় না, কিন্তু তাও পুরো প্রশ্ন পড়ার দরকার নাই, সরাসরি আমরা আদালতের রায়ে চলে যাচ্ছি। দ্য ট্রায়াল কোর্ট allowed the same on the ground that the suit is barred by law and the jurisdiction of the civil court is ousted because of alternative remedy। তাহলে ট্রায়াল কোর্ট কি করছে, ট্রায়াল কোর্ট হচ্ছে allowed the same on the ground that the suit is barred by law and the jurisdiction of the civil court is ousted because of alternative remedy on appeal। আমাদের আর কিছু কিন্তু বোঝার দরকার হচ্ছে না, অ্যাপিলেট কোর্টের কাছে যখনই মামলা চলে যাবে, আর ওই অ্যাপিলেট কোর্ট যে রায় দিবে সেটার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে ডিস্ট্রিক্ট জাজের কাছে যদি রিভিশন করা হয়, এরপরে যদি ডিস্ট্রিক্ট জাজ রায় দেয়, তখন ওই রায়ের বিরুদ্ধে রিভিশন করলে 115(4), আর যদি ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করা হয় এবং ডিস্ট্রিক্ট জাজ যদি ওই আপিলের মামলাতে ডিক্রি দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে 115(1) অনুযায়ী রিভিশন ফাইল করতে হবে। তাহলে খেয়াল করেন এখানে আমরা কি বুঝতেছি, দ্য ট্রায়াল কোর্ট অ্যালোড দ্য সেম অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য সুট ইজ বার্ড বাই ল অ্যান্ড দ্য জুরিসডিকশন অফ দ্য সিভিল কোর্ট ইজ আউস্টেড বিকজ অফ অল্টারনেটিভ রেমেডি অন আপিল দ্য ডিস্ট্রিক্ট জাজ সেট অ্যাসাইড দ্য অর্ডার অফ দ্য ট্রায়াল কোর্ট। তাহলে ট্রায়াল কোর্টের রায়ের এগেনস্টে আমি তো ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করছি, আর ডিস্ট্রিক্ট জাজ কি করছে, সেই অ্যাপিলেট কোর্ট হিসেবে সে একটা ডিক্রি দিছে, তাহলে সেটার বিরুদ্ধে আমাকে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নতে দেখেন, এখানেও আমরা পুরো প্রশ্ন পড়ব না, আপনারা দেখতেছেন প্রশ্নটা শুরু হয়েছে, রহিম ফাইল্ড এ স্যুট ইন মার্চ 1998 ইন দ্য কোর্ট অফ সিভিল জাজ ঢাকা। পুরো প্রশ্ন না পড়ে আমরা সরাসরি দেখেন জায়গা মতো খুঁজবো কোথা থেকে আমাদেরকে পড়তে হবে, এবং সবসময় শেষের দিকে আদালতের রায় থাকে। অন দ্য এক্সপায়ারি অফ 3 months ফ্রম দ্য ডেট অফ দ্য ডিক্রি, তাহলে ডিক্রি কি দিছে একটা, অন দ্য এক্সপায়ারি অফ 3 months ফ্রম দ্য ডেট অফ দ্য ডিক্রি দ্য ডিফেন্ডেন্ট ফাইল্ড অ্যান অ্যাপ্লিকেশন বিফোর দ্য সিভিল জাজ ফর রিসিশন অফ দ্য কন্ট্রাক্ট আন্ডার সেকশন 35 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। তাহলে খেয়াল করেন যে এখানে কিন্তু 35 ধারা অনুযায়ী একটা দরখাস্ত কিন্তু দেয়া হয়েছে, বুঝতে পারছি কিনা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা অনুযায়ী একটা দরখাস্ত দেওয়া হয়েছে। কার কাছে দেওয়া হয়েছে, ট্রায়াল কোর্টের কাছে। খেয়াল করেন, দ্য ডিফেন্ডেন্ট ফাইল অ্যান অ্যাপ্লিকেশন বিফোর দ্য সিভিল জাজ ফর রিসিশন অফ দ্য কন্ট্রাক্ট আন্ডার সেকশন 35 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। তাহলে ডিফেন্ডেন্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা অনুযায়ী ট্রায়াল কোর্টের কাছে চুক্তি রদের একটা দরখাস্ত দিছে, বাট দ্য ট্রায়াল কোর্ট রিজেক্টেড দ্য অ্যাপ্লিকেশন। তাহলে ট্রায়াল কোর্ট এই চুক্তি রদের দরখাস্ত কি করছে,
এটাকে নামঞ্জুর করছে। তা এটা কি? এটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ, এবং আমি এই আদেশের বিরুদ্ধে কি করছি? ডিস্ট্রিক্ট জাজের কাছে রিভিশন ফাইল করছি, এবং ডিস্ট্রিক্ট জাজ কি করছে? এই রিভিশনের মামলাতে যে রায় দিবে সেটার বিরুদ্ধেও আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। কিন্তু এখানে 115(4) ধারা অনুযায়ী রিভিশন ফাইল করতে হবে। একটু খেয়াল করেন, দ্য ডিফেন্ডেন্টস রিভিশনাল অ্যাপ্লিকেশন বিফোর দ্য ডিস্ট্রিক্ট জাজ অলসো ফেইলড। এখানে কিন্তু স্পষ্ট করে ওইভাবে কিন্তু বলে দিনি যে আমরা ডিস্ট্রিক্ট জাজের কাছে রিভিশন ফাইল করছি, কিন্তু ঘুরায়ে বলে দিছে। ঘুরায়ে কিভাবে বলে দিছে? দ্য ডিফেন্ডেন্টস রিভিশনাল অ্যাপ্লিকেশন বিফোর দ্য ডিস্ট্রিক্ট জাজ। এই যে ডিফেন্ডেন্টের যে রিভিশনাল অ্যাপ্লিকেশন কার কাছে? ডিস্ট্রিক্ট জাজের কাছে, সেটাও কি হয়েছে? ফেইলড হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে আমি কি করছি? আমি যে ট্রায়াল কোর্টের কাছে যে চুক্তি রদের দরখাস্ত দেওয়া হয়েছিল, ট্রায়াল কোর্ট যেটা নামঞ্জুর করছে, ওই আদেশের বিরুদ্ধে আমি ডিস্ট্রিক্ট জাজের কাছে কি করছি? রিভিশন ফাইল করছি। আর ডিস্ট্রিক্ট জাজ রিভিশন মামলাতে কি করছে? ট্রায়াল কোর্টের রায়টা কি করছে? বহাল রাখছে। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে এখানে 115(4) ধারা অনুযায়ী রিভিশন ফাইল করতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেখাবো, খেয়াল করেন সবাই। এই প্রশ্নটা শুরু হয়েছে, এ ইন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ বি অন 2/2/2005 টু বাই 1 বিঘা অফ ল্যান্ড। এত কিছু পড়তে হবে না, সরাসরি আদালতের রায় খুঁজতেছি পেয়ে গেছি। অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অ্যাডিউসড বাই দ্য পার্টিস, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রিড দ্য সুট। তাহলে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কি করছে? ডিক্রি দিছে। এখন দেখতে হবে যে এই ডিক্রির বিরুদ্ধে আবার জেলা জজের কাছে আপিল হয়েছে কিনা। না, এই ডিক্রির বিরুদ্ধে জেলা জজের কাছে আপিল হয়নি, আমরা এর মধ্যে খুঁজে পাইনি। তাহলে আমরা কিন্তু বুঝে গেছি কি করা লাগবে, আমাদেরকে আপিল দায়ের করতে হবে। কারণ কি? ডিক্রির বিরুদ্ধে সাধারণত আপিল করতে হয়। আপনারা খেয়াল করেন, আমি আবারও পড়তেছি। অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অ্যাডিউসড বাই দ্য পার্টিস, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রিড দ্য সুট অন দ্য ফাইন্ডিংস দ্যাট the contract between A and B is a valid one and A always ready to perform his part of the contract and A was entitled to a decree for a specific performance of the contract as she had the knowledge of the registered sale deed. তাহলে আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝে গেলাম যে অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অ্যাডিউসড বাই দ্য পার্টিস, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রিড দ্য সুট। এটাই চূড়ান্ত রায়, এবং যেহেতু লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রি দিয়েছে, এই ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। তাহলে আমরা কিন্তু অনেক লম্বা একটা আলোচনা করে ফেললাম, এবং এই আলোচনার মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে পুরো প্রশ্ন না পড়ে শুধুমাত্র প্রশ্নের যে ম্যাটেরিয়াল পার্ট বা চুম্বক অংশ, অর্থাৎ আদালতের রায়টা আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন যে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি রিভিশনের ড্রাফটিং করতে হবে। আপনাকে কি ধরতে হবে? আপনাকে দেখতে হবে যে আদালত ডিক্রি দিছে কিনা, এবং ডিক্রি দিলে কি হবে? আপিল হবে। আবার দেখতে হবে ওই 4টা ডিক্রির মধ্যে পড়ছে কিনা যে 4টা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। আবার আদালত যদি আদেশ দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ধারা 104-এ যে 3টা আপিলযোগ্য আদেশের কথা বলা আছে, এবং অর্ডার 43 রুল 1-এ যে 25টা আপিলযোগ্য আদেশের কথা বলা আছে, যেইগুলো আমি আজকে বিস্তারিত আলোচনা করেছি, এইগুলোর মধ্যে পড়েছে কিনা। যদি আদালত আপিলযোগ্য আদেশ দিয়ে থাকে, তাহলে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে। আর যদি ওটা অ্যাপিলেবল অর্ডার না হয়, তার মানে আপিলযোগ্য আদেশ না হয়, ওটা যদি আপিল অযোগ্য আদেশ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। তা আমি শেষবারের মতো আমি আপনাদেরকে আবারও আমাদের অফারটা দিচ্ছি। যারা আপনারা 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য বোনাফাইড ল একাডেমি একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছে। 20 জুন থেকে আমাদের এই অনলাইন কোর্সের ক্লাস শুরু হবে, এবং আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। বাট আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। 5 জুনের মধ্যে যদি আপনি ভর্তি হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 4,000 টাকা ডিসকাউন্ট পাবেন। মাত্র 4,000 টাকা দিয়ে আপনি স্পেশাল 30টা ক্লাস করতে পারবেন, 30টা ক্লাসের রেকর্ড পাবেন, এবং অ্যাজ দ্য সেম টাইম আপনি কিন্তু আমাদের যে 3 ভলিউমের স্পেশাল নোট, সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে বলবো, হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা কিন্তু অনেক কঠিন না, শুধু প্রশ্নটা ভালো করে ধরতে হবে। তা আমি যদি একটা ক্লাসে এত কিছু আলোচনা করতে পারি, তাহলে আমরা যে 30টা ক্লাস নিব, সেই 30টা ক্লাসের মধ্যে কিন্তু আপনার প্রিপারেশন একেবারে সহজভাবে শেষ হয়ে যাবে, এবং খুব শক্তিশালী একটা প্রিপারেশন কিন্তু আপনি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে নিতে পারবেন। তা আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। যারা আপনারা ইন্টারেস্টেড, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। তার কারণ হচ্ছে যে আমরা আমাদের এই কোর্সে সর্বোচ্চ 100 জন
লার্নেড ফ্রেন্ডকে আমরা যুক্ত হওয়ার সুযোগ দিব। তা যারা ইন্টারেস্টেড তারা আমাদের এই ভিডিওর যে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে অথবা আমাদের বোনাফাইডের পেজের মেসেঞ্জারে নক দিতে পারেন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেজিস্ট্রেশন করে ফেলুন। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।